আপনি কোনোদিন নিজের ভিতরের ঊর্জাটিকে অনুভব করেছেন, যেটি আপনাকে অসাধারণ কিছু করার জন্য সবসময়ের জন্য ডাকে? ওই ফিলিংস যখন আপনি জানেন যে কিছু বড় আপনি করতে পারেন, কিন্তু রাস্তা দেখতে পাচ্ছেন না। আপনিও কি ওইসব লোকের মধ্যে রয়েছেন যে নিজের লাইফে কিছু এক্সট্রা অর্ডিনারি প্রাপ্ত করতে চাচ্ছে, কিন্তু নিজেকে শুধুমাত্র অর্ডিনারি সীমানাতে সবসময়ের জন্য বেঁধে থাকা পাচ্ছেন? যদি হ্যাঁ, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। এমন একটি জার্নি যে আপনাকে নিয়ে যাবে ওই জায়গাতে যে জায়গা থেকে ইম্পসিবল শুরু হয়। নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে কথা বলতে যাচ্ছি স্টিভেন কটলারের এমন একটি বইয়ের ব্যাপারে, যে বইটি হাই পারফরমার্স, ওয়ার্ল্ড ক্লাস অ্যাথলিটস, টপ সিইওস এবং ক্রিয়েটিভ জিনিসের লাইফটি পসিবল করেছে এবং পরিবর্তন করেছে। এই বইয়ের ভিতরে স্টিভেন কটলার আমাদেরকে এটি মোটেই বলে না যে একজন সাধারণ ব্যক্তি কিভাবে এক্সট্রা অর্ডিনারি হয়ে যায়। আসলে আমাকে এবং আমাদেরকে এই কথাটি বলছে যে ওই সায়েন্স, ওই মাইন্ডসেট এবং ওই সাইকোলজির সঙ্গে সাক্ষাৎ করাচ্ছে যে কোনো মানুষকে সবসময়ের জন্য লিমিটেড পোটেনশিয়াল পর্যন্ত পৌঁছতে পারে। এই বইটি কোনো কল্পনা নয়, এটি একটি রিয়েল ওয়ার্ল্ড গাইড যে কিভাবে নিজের ব্রেন এবং শরীরের ক্যাপাবিলিটিসটিকে আনলক করতে পারেন। এবার চিন্তা করুন, যদি আপনার কাছে প্রত্যেক দিন একটি রিজন থাকে, একটি প্রসেস থাকে, যার কারণ আপনি নিজেকে পুশ করতে পারবেন, গ্রো করতে পারবেন এবং ওইটি করতে পারবেন এবং তৈরি হতে পারবেন যেটি আপনি তৈরি হতে চান, তাহলে আপনার লাইফটি কেমন হবে? এটি সেই প্রশ্ন যেটি এই বই সবসময়ের জন্য শোনে এবং উত্তরও দেয়। আমাদের সবার ভেতরে একটি চিঙ্গারি থাকে, আগুনের ঝোঁক থাকে। কেউ এটিকে ট্যালেন্ট বলে, কেউ এটিকে পোটেনশিয়াল বলে, কেউ এটিকে প্যাশন বলে। কিন্তু ওই আগুনটাকে ফ্লেমে পরিবর্তন করার জন্য শুধুমাত্র মোটিভেশনই নয়, একটি সিস্টেম প্রয়োজন হয়, একটি ফর্মুলা প্রয়োজন হয়। আর ওই ফর্মুলাটি স্টিভেন কটলার এই বইয়ের ভিতরে আমাদের সামনে রাখে এবং চেষ্টা করেছে। এই ভিডিওটিতে আমরা জানব যে কীভাবে ক্রিয়েটিভিটি থেকে শুরু হয়ে পারপাস পর্যন্ত নির্ধারিত হয়, কিভাবে আমাদের গ্রেট পারসিস্টেন্স এবং ফোকাস আমাদের ওই স্টেট পর্যন্ত নিয়ে যায় যেটিকে ফ্লো স্টেট বলা হয়। ওই মেডিকেল কন্ডিশন যে জায়গায় টাইম স্টপ হয়ে যায়, ডিস্ট্রাকশন ভ্যানিশ হয়ে যায় এবং আপনি সম্পূর্ণভাবে ওই কাজে একদম ডিপলি ডুবে যান, যেটিকে আপনি খুব মন থেকে ইচ্ছা ব্যক্ত করেন। এই কথাটি শুধুমাত্র কোনো অথারের মোটেই নয়, এই কথাটি আপনার, আমাদের এবং প্রত্যেক ওই মানুষের যারা নিজের ভেতরে কিছু বড় করার একটি আগুন নিয়ে লাইফ ব্যতীত করছে। এই ভিডিওটি ওই সবার জন্য যারা নিজেকে সবসময়ের জন্য রিডিফাইন করতে চাচ্ছে, যে কমফোর্ট জোন থেকে বের হয়ে ওই জোনে ঢুকতে চাচ্ছে, যে জায়গায় সবসময়ের জন্য গ্রোথ পোটেনশিয়াল থাকে, যে জায়গায় ব্রেক থ্রু হয়। যদি আপনি রেডি থাকেন নিজের সীমানাটিকে ভাঙার জন্য, ইম্পসিবলটিকে পসিবল করার জন্য, তাহলে এই ভিডিওটিকে আপনি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চ্যাপ্টার 1, প্যাশনের ফর্মুলা, মানে দ্য প্যাশন রেসিপি। আপনি কোনোদিন চিন্তা করেছেন যে কিছু লোকেরা কেন এত ট্যালেন্টেড থাকে, কেন অনেক লোকেরা আঘাত খাওয়ার পরে পুনরায় দাঁড় হয়ে দাঁড়ায় আর অন্য জায়গায় বাকি লোকেরা হার মেনে বসে থাকে? এর উত্তর একটি শব্দের মধ্যে লুকিয়ে রয়েছে, সেটি হচ্ছে প্যাশন। কিন্তু এই প্যাশনটি আসে কোন জায়গা থেকে? এটি কি জন্ম থেকে হয়, বা এটিকে কেউ তৈরি করতে পারে? বেশিরভাগ লোকেরা এটি চিন্তা করে যে প্যাশন একটি জাদুর মতো হঠাৎ করে প্রকট হয়ে যায়, সামনে এসে দাঁড়ায়। যেমন কোনো দিন সকালে ওঠার সঙ্গে আমরা যদি জেনে যাই যে শুধু এটি আমার একটি প্যাশন, তাহলে সত্য এর থেকে অনেক ভিন্ন থাকে। প্যাশন জন্ম নয় না, এটি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে তৈরি হয়। চিন্তা করুন, আপনি ছোটোবেলায় যখন প্রথমবার কোনো জিনিস দেখেছিলেন যেটি সবসময় অবাক মনে হয়েছে, ইন্টারেস্টিং মনে হয়েছে, যেমন আকাশের তারা, কোনো পুরনো মেশিন, কোনো গান বা কোনো কথা বা কোনো গল্প বা কোনো মানুষের কোনো কথা, আর অন্য জায়গায় ছোট্ট একটি কিউরিওসিটি ছিল, জিজ্ঞাসা। যদি আপনি ওই জিজ্ঞাসাটিকে আরও বেশি এক্সপ্লোর করেন, তাহলে তার ব্যাপারে যদি পড়ে থাকেন, শুনে থাকেন বা কথা বলে থাকেন, তাহলে ওইটি আস্তে আস্তে করে একটি ইন্টারেস্টে পরিণত হয়ে যায়। আর ওই ইন্টারেস্টটি যদি কন্টিনিউ থাকে, তাহলে ওটি একটি পয়েন্টে যে প্যাশনে পরিণত হয়। স্টিভেন কটলার এই সেটেল প্রসেসের কথা সবসময় বলেছে, যে জায়গায় প্যাশনটিকে একটি বড় ইভেন্টের মতো মোটেই মনে হয় না, আসলে একটি ছোট বীজের মতো মনে হয়, আমাদের ভিতরে সবসময়ের জন্য বয়ে দেওয়া হয়। আর এটিকে যদি আমরা নার্চার করি, তাহলে এটি আমাদের একটি পরিচয় হয়ে দাঁড়ায়। এবার চিন্তা করুন যে প্রত্যেক দিন একটি বাচ্চা রাত্রে তারাটিকে সবসময় দেখতে থাকে এবং সে চিন্তা করে যে আমরা কি চাঁদে যেতে পারবো।
তাহলে ওই কিউরিওসিটি তার ভিতরে জন্ম নিতে থাকে এবং অন্য বাচ্চা এবং ওই বাচ্চাটির মধ্যে অনেক পার্থক্য থাকে। আর ওই বাচ্চা স্পেসের ব্যাপারে বই পড়তে থাকে, ভিডিও দেখতে লাগে এবং নিজের ঘরে ইউনিভার্সের ছবি যদি রেখে দেয় তাহলে ওই ইন্টারেস্টটি তার মধ্যে জন্ম নিচ্ছে। আর সে যদি বড় হয়ে বলে যে আমি একদিন নাসাতে কাজ করব, তাহলে ওই প্যাশনটি আগুনে সবসময়ের জন্য জ্বলতেই থাকে। স্টিভেন কটলার এই কথাটি বলেছে যে প্যাশন কোনো লাক্সারি মোটেই নয়, আসলে একটি নেসেসিটি। স্পেশালি তখন যখন আমরা নিজের লাইফে আসল লক্ষ্যটি নির্ধারিত করি, ওই লক্ষ্য যেটি দুনিয়াকে পরিবর্তন করতে পারে, এবং ওইটি পরিপূর্ণ করার জন্য এনার্জি এবং শুধু মোটিভেশন থেকে মোটেই আসে না, ওটি আসে প্যাশন থেকে। ওই আগুন যেটি ভেতরে সবসময় জ্বলতে থাকে। কিন্তু কি হবে যদি আপনারও এটি যদি না জানতে পারেন যে আপনার প্যাশনটি কি? ভয় মোটেই পাবেন না যখন আপনি বাইরে নয় ভেতরেই থাকেন। নিজের থেকে প্রশ্ন করুন যে কি জিনিস যেটি আপনাকে সবসময়ের জন্য আকর্ষিত করে, যার কারণে আপনি মোটেই ক্লান্ত হন না, যেটি করতে সময়ের মোটে সময় কখন চলে গেল জানতেই পারে না। ওই দিশাটি আপনার ডাইরেকশন। স্টিভেন কটলার আরেকটি সুন্দর একটি কথা বলেছে যে যদি আপনি ওই জিনিসের পিছনে সবসময় ভাগতে থাকেন যেটি আপনাকে একটু ইন্টারেস্টিং মনে হয় আর ওর থেকে এবং ওইটি জানার আর একটু চেষ্টা করেন, তাহলে বিশ্বাস করুন যে কিছু সময় পরে আপনি ওই রাস্তার পরেই থাকবেন যে জায়গায় প্যাশন আপনার নিজের সবসময়ের জন্য ওয়েট করছে। লাইফে বড় একটি উড়ান ভরার জন্য আপনার বড় একটি শুরু করা উচিত। আপনার শুধুমাত্র ওই ছোট্ট একটি চিন্তাটিকে সবসময় ধরার প্রয়োজন যেটি আপনার মনটিকে সবসময় ছুঁয়ে নেয়। আর অন্য জায়গায় ছোট্ট একটি চিন্তা আপনাকে একদিন ওই পজিশন পর্যন্ত নিয়ে যাবে যে জায়গা থেকে বাকি দুনিয়া এই কথাটি সবসময় বলে এটি তো অসম্ভব, আর আপনি এটি হেসে এই উত্তরটি দিয়ে দেন যে এটি তো আমার একটি প্যাশন। চ্যাপ্টার 2, উদ্দেশ্যের ফর্মুলা, মানে হচ্ছে দ্য পারপাস রেসিপি। আপনি কি কোনোদিন সকালে ওঠার সঙ্গে এমনটি অনুভব করেছেন যে কিছু আলাদা রয়েছে বা কিছু ফাঁকা ফাঁকা রয়েছে, কিন্তু দিন তো শুরু হয়ে গেছে কিন্তু কোনো ডাইরেকশন নেই? আমরা কোনো সময় এই খালিপনের সঙ্গে সব সময় ব্যতীত হই, আর এটি সেই সময় হয় যখন আমরা এটি অনুভব করি যে লাইফে কিছু তো থাকা উচিত, কিছু এমন যেটি আমাদেরকে সবসময় আকর্ষিত করে, আমাদের ভিতরে আগুন জ্বালায়। কিন্তু প্রশ্ন এইটি যে ওইটি কি, এবং ওর থেকে বড় প্রশ্ন যে আমরা ওইটিকে খুঁজব কিভাবে। অনেক লোকেরা মনে করে যে উদ্দেশ্য, পারপাস, কোনো হঠাৎ করে পাওয়া কোনো জিনিস। যেমন কোনো দিন আপনি ঘুম থেকে উঠবেন এবং আপনি বুঝতে পারেন যে আপনি লাইফে কি করতে চাচ্ছেন। কিন্তু সত্য এইটি যে উদ্দেশ্য কোনো জাদু মোটেই নয়, আসলে এটি একটি প্রক্রিয়া। এটি এমন একটি জার্নি যেটি জিজ্ঞাসা থেকে শুরু হয় আর জুনুনে পরিবর্তন হয় এবং তারপরে তৈরি হয় আপনার একটি টার্গেট। ওই কারণ যার কারণে আপনি প্রত্যেক দিন ওঠেন এবং লড়াই করেন। স্টিভেন কটলার এই কথাটি বলেছে যে আপনার ভেতরের উদ্দেশ্য আপনার সবথেকে গভীর একটি ভাবনা এবং অনুভব মধ্যে লুকিয়ে থাকে। চিন্তা করুন, যখন আপনি প্রথমবার কোনো জিনিসটি কিনে অনেক স্ট্রং ইমোশন সবসময় অনুভব করছিলেন। হয়তো ওইটি কোনো মানুষকে সাহায্য করা বা কোনো অন্যায়টিকে দেখে রেগে যাওয়া বা কোনো এমন ধরনের সমস্যা যেটি বারে বারে আপনার ব্রেনের মধ্যে সবসময় ঘুরতে থাকে। এটি সে র ইমোশনই হয় যে জায়গা থেকে আপনার পারপোজ সবসময়ের জন্য জন্ম নেয়। উদাহরণের হিসেবে একজন যুবক ছেলে যে ছোটবেলায় খুব দরিদ্রের মধ্যে মানুষ হয়েছে, সে নিজের মাকে রাত দিন কাজ করতে ওই জায়গায় দেখেছিল, নিজের বাবাকে স্বাস্থ্যের সুবিধার জন্য ভুগতেও দেখেছে। আজকে সে ডাক্তার হয়েছে, কিন্তু এই কারণে মোটেই নয় যে সে একটি ভালো চাকরি রয়েছে, আসলে এই কারণে যে তার উদ্দেশ্য রয়েছে। আর নিজের মতো হাজার হাজার লোকেদেরকে সে ওই সুবিধা দিতে চাচ্ছে যে সুবিধা সে কোনো সময় নিজের জন্য প্রাপ্ত করতে পারেনি। তার সকাল অ্যালার্ম থেকে মোটেই নয়, আসলে উদ্দেশ্য থেকে শুরু হয়। পারপাস আমাদেরকে সব সময় ডাইরেকশন দেয় এবং ডাইরেকশন আমাদেরকে শক্তি দেয়। যখন আমরা নিজের টার্গেটের সঙ্গে কানেক্টেড হয়ে যাই তখন ক্লান্তর মধ্যেও একটি তাজগি সবসময় পাই, সমস্যার মধ্যেও একটি হাসি আমরা খুঁজে পাই, আর অসম্ভব লাগা সব রাস্তার ভেতরেও আমরা ওই জায়গায় চলতে শুরু করে দিই। কারণ এখন আমরা শুধুমাত্র কিছু করার জন্যই নয়, আসলে অন্য কোনো কারণের জন্য সব সময় জীবন ব্যতীত করছি। কিন্তু উদ্দেশ্য নির্মাণটি এমনভাবেই মোটে হয় না। প্রথমে আমাদেরকে নিজের থেকে শুনতে হবে, হোয়াট ব্রেকস মাই হার্ট, হোয়াট মেক্স মি অ্যাংরি, হোয়াট উড আই ডাই ফর।
আর তারপর এইসব প্রশ্নের উত্তরটি আপনি নিজের জুনুনের সঙ্গে ওই জায়গায় কানেক্টেড করতে হবে। যেমন যেমন করে আমরা এইসব প্রশ্নের উত্তর খোঁজা শুরু করে দিই, আমরা নিজেরই খুব নিকট ওই জায়গায় পৌঁছে যাই। আমরা আমাদের কাছের পাস্টের দুঃখটিকে, নিজের ইচ্ছাটিকে এবং নিজের স্বপ্নটিকে একজোট করে এমন একটি রাস্তা তৈরি করে নিই, যার পরে চলা তো খুব কঠিন হয় কিন্তু সবথেকে সনেস্ট হয়। পারপাস আমাদেরকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারির দিকে সবসময় নিয়ে যায়। ওইটা আমাদেরকে নিজের সীমানা থেকে বাইরে সবসময়ের জন্য ঠেলে দেয়, আমাদের ভয়ের সঙ্গে লড়াই করার একটি শক্তিও দেয়, আর আমাদেরকে ওই মানুষ তৈরি করে দেয় যেটি আমরা সবসময়ের জন্য তৈরি হতে চাই। আর সবথেকে বড় কথা এইটি, যখন আমরা পারপাসের সঙ্গে কানেক্টেড হয়ে যাই তখন আমাদের অ্যাভেলেবিলিটিও অন্যদের জন্য একটি আশায় পরিণত হয়ে যায়। এই কারণে যখন আপনি নিজের থেকে শুনবেন যে আমি এসব কেন করছি, তখন নিজেকে সব সময় স্মরণ করাবেন যে আপনি একটি টার্গেটের জন্য মোটেই নয়, একটি কারণের জন্য জীবন ব্যতীত করছেন। আর এটি সেই ময়না এবং কারণ যেটি অসম্ভবকে সবসময় পসিবলে পরিণত করে। চ্যাপ্টার 3 মোটিভেশনের একটি কবচ, মানে হচ্ছে দ্য মোটিভেশন স্ট্যাক। একটি মানুষের ভেতরে সবথেকে বড় শক্তি যদি থাকে তাহলে ওটি হচ্ছে তার ইন্সপিরেশান। এটি সেই আগুন যেটি কাউকে রাতে জেগে জেগে নিজের স্বপ্নের পরে কাজ করার জন্য মজবুর করে দেয়। এটি সেই জুনুন যেটি যে কোনো একটি সাধারণ মানুষকে এক্সট্রাঅর্ডিনারি করে দেয়। কিন্তু মোটিভেশন শুধুমাত্র একটি ফিলিং মোটেই নয়, এটি একটি সায়েন্স, একটি স্ট্রাকচার, এবং এইটিকে বোঝা খুবই একটি নেসেসিটি যদি আমরা সত্যি নিজের লাইফের ভেতরে কিছু বড় প্রাপ্ত করতে চাই। এবার চিন্তা করুন যে আপনি কি কোনোদিন নিজের ভেতরে অনেক বেশি পরিমাণে জোশ অনুভব করেছেন যখন কোনো নতুন আইডিয়া আপনার মনটিকে জিতে নিয়েছে, বা কোনো সময় এমনও হয়েছে যে আপনি সকালে ওঠার সঙ্গে এত এক্সাইটেড হয়ে গেছেন যে কোনো অ্যালার্ম ছাড়া ঘুমটি ভেঙে যায়। এরকম ধরনের সময় লাইফের মধ্যে খুব কম আসে, কিন্তু যখন আসে তখন আমরা লিমিটনেস সবসময় অনুভব করি। এবার চিন্তা করুন যদি আপনি ওই স্টেটটিকে বারে করে কন্টিনিউ সবসময় লাইফ ব্যতীত করি, তাহলে আমাদের প্রোডাক্টিভিটি কোন জায়গা থেকে কোন জায়গায় পৌঁছে যাবে। স্টিভেন কোটলার আমাদেরকে এইটি সবসময় বোঝাচ্ছে যে মোটিভেশনটিকে র্যান্ডমভাবে আমরা মোটেই ছাড়তে পারবো না। এটি কোনো লাকি মুভমেন্ট মোটেই হয় না, এটি একটি স্ট্যাক সিস্টেম, লেয়ার্ড এবং স্ট্রাকচার। যখন আমরা এই সিস্টেমটিকে বোঝার চেষ্টা করি তাহলে আমরা আমাদের মানসিক ঊর্জাটিকে কন্ট্রোল করা এবং চ্যানেলাইজ করাটি শিখে যাই। সবথেকে আগে আসে এইটি যে ইন্ট্রিনসিক মোটিভেশন, ওই সেইটি যেটি আপনার ভেতর থেকে আসে, ওইটি যেটি কোনো প্রশংসা, ইনাম বা পয়সার কারণে মোটেই নয়। আসলে শুধুমাত্র এই কারণে হয় যে আপনি ওই কাজটিকে সবসময় করতে চাচ্ছেন। মনে করে নিন যে কোনো বাচ্চাকে পুরনো একটি ঘড়ির পার্টস খোলার একটি শখ রয়েছে, সে কোনো ইনাম পাবে না, না কোনো পরিচয়, কিন্তু তারপরও সে ওই ঘড়িটিকে ওই জায়গায় খুলে এটি বোঝার চেষ্টা করতে চাচ্ছে যে ভেতরে কি আছে। এটি হয় সত্য একটি ইন্ট্রিনসিক মোটিভেশন। যখন এই ইচ্ছা আরও বেশি পরিমাণে বেড়ে যায় তাহলে ক্রিয়েটিভ প্যাশনে পরিণত হয়ে যায়। আর তারপরে ওই প্যাশনটিকে যখন আমরা কোনো বড় উদ্দেশ্য, কোনো বড় ওয়াইয়ের সঙ্গে কানেক্টেড করে দিই তাহলে ওইটি একটি পারপাসে পরিণত হয়। আর পারপাস ওইটি একটি শক্তি যেটি আপনাকে সমস্যার মধ্যেও চলতে মোটেই স্টপ করে না, আসলে আরও বেশি স্ট্রংয়ের সঙ্গে দাঁড় করে দেয়। তারপরে আসে এক্সট্রিনসিক মোটিভেশন, মানে হচ্ছে বাইরের দুনিয়ার কিছু রেকগনিশনস, রিওয়ার্ডস, সাকসেস, পয়সা, স্ট্যাটাস। অনেক লোকেরা বলে যে এটি একটি সুপারফিশিয়াল, কিন্তু সত্য এটি যে যখন ইন্ট্রিনসিক এবং এক্সট্রিনসিক দুটি এক জায়গায় অ্যালাইন্ড হয়ে যায় তখন মানুষকে ওই জায়গায় স্টপ করা প্রায় অসম্ভব হয়ে যায়। আপনি তো দেখেছেন যে যখন কোনো অ্যাক্টর নিজের পারফর্মের সঙ্গে সবসময় একজুট হয়ে থাকে এবং সে বিশ্বের কাছ থেকে প্রশংসাও পায়, তখন সে বারে নিজের কাজের মধ্যে এক্সেলেন্স সবসময়ের জন্য প্রদর্শন করে। এবার আসে গোলের একটি রোল, ক্লিয়ার অ্যাচিভেবল গোল। যখন আপনার কাছে ডেইলি গোলস থাকে, উইকলি টার্গেট থাকে এবং লং টার্ম ভিশন সবসময় থাকে, তাহলে আপনার ব্রেন ওই জায়গায় কনফিউজ মোটেই হয় না। সে এটি জানে যে তাকে কি করতে হবে, কেন করতে হবে এবং কত সময় করতে হবে। এই ক্লিয়ারিটি মোটিভেশনটিকে ওই জায়গায় ফুয়েল দেয়। মোটিভেশন শুধুমাত্র একটি টেম্পোরারি বুস্ট মোটেই নয়, এটি একটি আর্কিটেকচার,
একটি এরকম ধরনের ঢাঁচা যেটি আমরা নিজের ভেতরে ক্রিয়েট করতে পারি, কিন্তু এর জন্য আমাদেরকে ওই জায়গায় সেলফ অ্যাওয়ারনেস প্রয়োজন পড়বে। আমাদেরকে এটি বুঝতে হবে যে কি আমাদেরকে সবসময় আকর্ষিত করে, আমাদের কি পারপাস সবসময় অনুভব হয়, এবং আমরা কোন কোন জিনিসের জন্য স্যাটিসফ্যাকশন সবসময় পাই। একটি কৃষকও যখন নিজের ক্ষেতের মধ্যে বিচি দেয় তখন সে এটি জানে যে এখন আমরা কিছুই দেখতে পারছি না, কিন্তু পরিশ্রম, ধ্যান এবং ধৈর্যের কারণেই সে একদিন খুবই সবুজময় ফসল প্রাপ্ত করতে পারবে। ঠিক তেমনভাবেই আমাদের পরিশ্রম, আমাদের জুনুন এবং আমাদের বিচার, এই সব কিছু যখন এক জায়গায় এক লক্ষ্যের সঙ্গে কানেক্টেড হয় তখন আমরা অসম্ভবকেও ওই জায়গায় সম্ভবে পরিণত করতে পারি। দ্য আর্ট অফ ইম্পসিবল আমাদেরকে এটি সবসময় অনুভব করে যে যে কোনো মানুষ সে যে জায়গা থেকে শুরু করুক নাকি, সে যদি মোটিভেশনের এই কবচটিকে বুঝে যায় তাহলে তার জন্য যে কোনো গোল অনেক দূরে মোটেই থাকবে না। এবার আপনি যখন মোটিভেশনের আসল ছবিটি এবং তার স্ট্রাকচারটি বুঝে গেছেন, তাহলে নিজের সঙ্গে এই প্রশ্নটি সবসময় করবেন যে আমার কিউরিওসিটি কী, আমার প্যাশনটি কী, এবং আমার পারপাস ওই জায়গায় অ্যালাইন রয়েছে। আমার গোল কি আমাকে ওই ডাইরেকশানে সবসময়ের জন্য নিয়ে যাচ্ছে যে জায়গায় আমাকে সবসময় যেতে হবে। এটি হচ্ছে অসম্ভবকে সম্ভব করার একটি আসল শুরু। চ্যাপ্টার 4, শেখার প্রেরণা মানে হচ্ছে দ্য ড্রাইভ টু লার্ন। কোনো সময় আপনি কোনো বাচ্চাকে চলতে চলতে ওই জায়গায় পড়ে যেতে দেখেছেন, বারে বারে ডাউনফল হবা, আঘাত পাবা, কিন্তু তারপরও সে বাচ্চা ওই জায়গায় স্টপ মোটেই হয় না, কাঁদে অবশ্যই, কিন্তু পুনরায় সে উঠে দাঁড়ায় চলার চেষ্টা করে। আসলে এমন কি হয় তার সঙ্গে যে তাকে ওই জায়গায় স্টপ মোটেই করে না? সে কোনো বইটি পড়ে তো মোটেই শেখেনি যে কিভাবে চলতে হবে, না কোনো সেমিনার সে অ্যাটেন্ড করেছে। সে শুধু শেখার একটি ইচ্ছাতে প্রত্যেক সময় চেষ্টা করতে থাকে, যার জন্য সে কতই কষ্ট পাক নাকি। এই কিউরিওসিটি, এই ড্রাইভ টু লার্ন মানুষের সব থেকে সুন্দর এবং সব থেকে নেসেসিটি একটি ভাগ। আর যেমন যেমন আমরা বড় হতে থাকি এই প্রাকৃতিক জিজ্ঞাসা কোনো জায়গায় হারিয়ে যায়। সমাজ, স্কুল, চাকরি এইসব আমাদেরকে শেখায় যে শেখা একটি বোঝ, একটি দায়িত্ব, নাকি একটি রোমাঞ্চ যাত্রা। কিন্তু সত্য এটি যে যেসব লোকেরা লাইফে কিছু বড় করে তারা শেখার আগুনটি মোটেই স্টপ করে না। স্টিভেন কোটলার এই কথাটি সবসময় বুঝিয়েছে যে কিভাবে অসম্ভবকে সম্ভব করার এই প্রথম শর্ত এটি থাকে যে নিজেকে কন্টিনিউ ওই জায়গায় শেখার একটি প্রক্রিয়ার মধ্যে ঠেলে দেবা। একবার চিন্তা করুন যে যদি আপনি এটি সবসময় নির্ধারিত করেন যে আপনাকে শুধুমাত্র 1% ভালো হতে হবে, আর সেটিও কোনো অন্যজনের কাছ থেকে নয়, আসলে নিজের থেকে, তাহলে 1 বছরের মধ্যে আপনি কত বেশি পরিবর্তন হয়ে যাবেন। হাই পারফরম্যান্স, সেটি অ্যাথলিট হোক, সায়েন্টিস্ট হোক, বা আর্টিস্ট হোক, বা এন্টারপ্রেনিউর, তাদের একটি কমন ট্রেড হয়, আর তারা প্রত্যেক দিন নিজেকে অল্প অল্প করে আরও গভীরের সঙ্গে বোঝার চেষ্টা করে, নতুন স্কিল সারা শেখে, নিজের লিমিটেশনটিকে ওই জায়গায় জানার চেষ্টা করে এবং তারপরে ওইটিকে ভাঙারও চেষ্টা করে। এই জার্নিতে সবথেকে বড় অস্ত্র হয় কিউরিওসিটি, মানে ওই ছোট্ট একটি আগুন যেটি আমাদের ভেতরে সবসময় জ্বলে থাকে। আমরা কোনো জিনিসটিকে ইন্টারেস্টিং মনে করি, ওই প্রশ্ন, আমরা কি এটি করতে পারবো? কেন এরকমটি হয়? যদি এমনটি করা হয় তাহলে কি হবে? এই প্রশ্নই আমাদেরকে শেখার একটি রাস্তার পরে সবসময়ের জন্য ঠেলে দেয়। কিন্তু কিউরিওসিটি তত সময় পর্যন্ত কাজের থাকে না যত সময় আমরা তার মধ্যে ডিসিপ্লিন এবং ডেলিবারেট এফর্ট না কানেক্টেড করি। শুধুমাত্র বই পড়া মোটেই ইনাফ নয়, ওইটিকে বোঝা, অনুভব করা, তারপরে ওই জ্ঞানটিকে অ্যাপ্লাই করা খুবই নেসেসারি হয়। এটি তো আসল লার্নিং হয়, যখন আপনি কোনো কনসেপ্টটিকে শুধুমাত্র বোঝেনই না, আসলে ওইটিকে আরও জীবিত রাখেন। এই জার্নির ভেতরে আপনি অনেক কয়বার এরকমটি অনুভব করবেন যে আপনি ক্লান্ত হয়ে গেছেন, স্টপ হয়ে যেতে চান, কিন্তু অন্য জায়গায় ওই মোড়টি সবসময় চলে আসে যে জায়গায় আসল গ্রোথ হয়, যখন ব্রেন বলে যে একটু মোটেই নয় এবং মন আরেকটি বলে যে আরেকটু বেশি হোক। এটি সেই গ্যাপ যে জায়গা থেকে গ্রেটনেস জন্ম নেয়। লার্নিং কোনো টার্গেট নয়, এটি একটি ওয়ে অফ লাইফ। আপনি যত শেখেন তত বেশি পরিমাণে নিজেকে আরও, নিজের পোটেনশিয়ালটিকে আরও আনলক করতে থাকেন। এবং সবথেকে স্পেশাল কথা এটি যে শেখা কোনো দিন শুধুমাত্র বাইরের নলেজ মোটেই দেয় না, এটি আপনাকে ভেতর থেকে সব সময়ের জন্য ট্রান্সফর্ম করে। এটি আপনাকে ওই মানুষে পরিণত করে যেটি আপনি সব সময়ের জন্য হতে চান।
তাহলে চিন্তা করুন, আপনি কি ওই বাচ্চার মতো হতে পারবেন যে প্রত্যেকবার পড়ার পরও সে হেসে থাকে? আপনি কি পুনরায় ওই জিজ্ঞাসা জাগাতে পারবেন যেটি সবসময় আপনার ভেতরে ছিল? যদি হ্যাঁ, তাহলে এই জার্নিতে চলার জন্য সবথেকে প্রথমে আপনাকে নিজের সঙ্গে একটি প্রতিজ্ঞা করতে হবে যে আপনি ওই জায়গায় স্টপ হবেন না, ক্লান্ত হবেন না এবং শেখার এই আগুনটিকে কোনো দিন বুঝতে দেবেন না। কারণ যত সময় আপনি শিখতে থাকবেন তত সময় পর্যন্ত আপনার জন্য কোনো কিছুই ইম্পসিবল থাকবে না। চ্যাপ্টার 5, গভীর শেখার একটি প্রক্রিয়া, মানে দ্য ডিপ লার্নিং প্রোটোকল। কোনো সময় আপনি কি এটি চিন্তা করেছেন যে কিছু লোকেরা কেমনভাবে এত দ্রুত গতিতে শিখে যায়? কিভাবে তারা শুধুমাত্র জানকারি এক জায়গায় করে, আসলে তার থেকে এটিকে আরও গভীরভাবে বোঝার চেষ্টা করে? ওই পজিশন পর্যন্ত ওই জ্ঞানটিকে সে নিজের লাইফের ভেতরে একটি ভাগ করে নেয়। এটি কোনো জাদু মোটেই নয়, না কোনো সুপার পাওয়ার। এটি একটি প্রক্রিয়া, একটি সিস্টেম যে এটিকে বুঝে, আপন করে এবং রিপিট করে যে কোনো ব্যক্তি নিজের শেখার ক্ষমতাটিকে অনেক কয়েকগুণ পর্যন্ত বাড়াতে পারে। মনে করে নিন যে একটি বাচ্চা রয়েছে যে প্রথমবার সাইকেল চালানো শিখছে। শুরুতে সে একটু ভয় পায়, একটু পড়ে যায়, কেঁপে যায়, কিন্তু প্রত্যেকবার যখন সে ডাউনফল হয়ে যায় তারপরে তার ব্রেনটি কিছু নতুন শেখে। কিভাবে ব্যালেন্স রাখতে হবে, কোন জায়গায় পা রাখতে হবে, কিভাবে হ্যান্ডেলটিকে নড়াতে হবে, এটি একটি স্ট্রাকচার প্রসেসের একটি ভাগ, যেটিকে আমরা বলি যে ডিপ লার্নিং। স্টিভেন কটলার আমাদেরকে ওই গভীরতাটিকে শেখার একটি টেকনিকের সঙ্গে সবসময়ের জন্য সাক্ষাৎ করাচ্ছে, ওই সিস্টেম মেথড, যার কারণে শুধুমাত্র আমরা নতুন জিনিস শিখতে পারি না, ওটিকে আমরা আমাদের সাবকনশিয়াস মাইন্ডেও ঢুকোতে পারি। যদি আপনি নিজের প্রত্যেক স্কিলের মধ্যে এত ডিপলি ইনভেটেড হয়ে যান যেটি আপনার একটি নেচারের ভাগ হয়ে যায়, তাহলে আপনি কত কিছু না করতে পারবেন। শেখা শুধুমাত্র বই পড়া এবং ফ্যাক্টস মনে করার নাম মোটেই নয়। এটি একটি রিয়েল লার্নিং তখন হয় যখন আমরা কোনো কনসেপ্টটিকে এত ভালোভাবে ওই জায়গায় বুঝে নিই যে ওটিকে নতুন মেথডের হিসেবে যেন অ্যাপ্লাই করতে পারি। যেমন একটি শেফ শুধুমাত্র রেসিপি মনে করে না, ওই ইনগ্রিডিয়েন্টটিকে ওই জায়গায় বোঝার চেষ্টা করে, তার ফ্লেভারটিকে ওই জায়গায় পরিচয় করে নেয় এবং তারপরে নতুন কিছু সবসময় ক্রিয়েট করে। আর ঠিক তেমনভাবেই ডিপ লার্নিংও আমাদেরকে ইনফরমেশনটিকে ক্রিয়েটিভিটিতে পরিবর্তন করার একটি শক্তি রাখে। এই প্রসেসের মধ্যে সবথেকে নেসেসিটি ভাগ হচ্ছে ডেলিব্রেট প্র্যাকটিস, মানে শুধু রিপিট করা নয়, আসলে সব হোশ এবং বোঝার সঙ্গে ওই জায়গায় প্র্যাকটিস করা। যেমন কোনো সঙ্গীতকার প্রত্যেক সুরটিকে বারে বারে এত সিদ্ধতার সঙ্গে রিপিট করতে থাকে যে সে নিজের আঙুলের মধ্যে ওইটি বের হয়ে যায় এবং পড়ে যায়। কটলার আমাদেরকে এই অনুভবটি সবসময় করাচ্ছে যে কোনো সংঘর্ষ ছাড়া কোনো স্কিলের মধ্যে মাস্টারি পর্যন্ত মোটেই পৌঁছায় না। কিন্তু যখন আমরা ওই সংঘর্ষটিকে বোঝার সঙ্গে এবং পারপোসের সঙ্গে আপন করে নিই, তখনই একটি আসল গ্রোথ শুরু হয়ে যায়। এবার কল্পনা করুন যে আপনি গিটারটিকে বাজানো শুরু করেছেন। শুরুতে আঙুলটি একটু কষ্ট অবশ্যই পাবে, কর্ডস একদম ভুল লাগবে, ওই ধুনগুলি একটু নড়ে চড়ে যাবে, কিন্তু প্রত্যেক প্র্যাকটিস সেশনটিকে একটি উদ্দেশ্যের সঙ্গে সবসময়ের জন্য করেন, তাহলে আজকে শুধুমাত্র একটি কর্ডটিকে পারফেক্ট করতে হবে। তাহলে আস্তে আস্তে করে আপনার ব্রেনটি এবং হার্টে দুটি একটি ল্যাঙ্গুয়েজের মধ্যে সবসময় কথা বলতে শুরু করে দেবে। আর এটি হচ্ছে ডিপ লার্নিং, যে জায়গায় মাইন্ড এবং বডি দুটি একটি এক লয় এবং অ্যালাইন হয়ে যায়। আরেকটি ইম্পর্টেন্ট কথা এটি যে ফিডব্যাক, যখন আপনি ইনস্ট্যান্টলি জেনে যান যে আপনি কোন জায়গায় ভুল করেছেন, তখনই আপনি ওইটিকে সুধার করতে পারবেন। চিন্তা করুন যে আপনি ক্রিকেট খেলছেন এবং প্রত্যেক বলের পরে কোচ যদি আপনাকে বলে দেয় যে আপনি ব্যাট কীভাবে নাড়িয়েছেন, টাইমিং কিভাবে করেছেন, পা কোন জায়গায় রেখেছেন, তাহলে আপনার প্রগ্রেসটি আরও কত দ্রুত গতিতে যাবে। ফিডব্যাক সেটা নিজের থেকে আসুক বা অন্যদের কাছ থেকে, আমাদের লার্নিংটিকে অনেক কয়েকগুণ বাড়িয়ে দেয়। লার্নিংয়ের আসল জাদু তখন হয় যখন আপনি ওটিকে প্লের মতো নেওয়া শুরু করে দেন, যখন প্রত্যেকবার কোনো নতুন কিছু শেখা একটি খেলায় পরিণত হয়ে যায়, যে জায়গায় আপনি চ্যালেঞ্জেস থেকে মোটেই ভয় পান না, আসলে ওটিকে সবসময়ের জন্য এনজয় করেন। স্টিভেন কটলার এই কথাটি এবং এই মাইন্ডসেটটি আমাদেরকে সবসময় শেখায় যে লার্নিং কোনো বোঝ মোটেই নয়, আসলে এটি একটি অ্যাডভেঞ্চার। এবং সবথেকে সুন্দর একটি কথা এটি যে এই প্রণালীটি কোনো একটি সাবজেক্ট পর্যন্ত সীমিত মোটেই নয়। আসলে আপনি কোনো কোডিং শিখছেন বা কোনো নতুন ল্যাঙ্গুয়েজ, কোনো স্পোর্ট বা কোনো পাবলিক স্পিকিং, যদি আপনি ডিপ লার্নিংয়ের এই ফ্রেমওয়ার্কটিকে আপন করে নেন, তাহলে আপনি খুব দ্রুত গতিতে মাস্টারের দিকে আগে বেড়ে যাবেন। মনে করে রাখেন যে বিশ্ব ওইসব লোকেদেরকেই থাকে এবং তাদেরকেই চয়েস করে যারা শুধুমাত্র স্বপ্ন দেখে, আসলে
এটি পরিপূর্ণ করার স্কিলটিও ডেভেলপ করে। আর স্কিল ডেভেলপ করার রাস্তাটি মানে ডিপ লার্নিং থেকে হয়েই যায়। এই কারণে আপনি যখন নেক্সট টাইম কোনো নতুন কিছু শেখার জন্য বসেন, তাহলে নিজের থেকে একটি প্রশ্ন অবশ্যই করবেন যে আমি কি শুধুমাত্র পড়ছি, বা সত্যি এটিকে সবসময়ের জন্য অ্যাবজর্ব করছি। আপনি কি শুধুমাত্র শুনছি, বা এটিকে বোঝার চেষ্টাও করছি। যেদিন আপনার উত্তরটি আমি জীবিত রয়েছে ব্যস্ত করছি, সেই দিনে আপনি অসম্ভবের দিকে আরেকটি স্টেপ বেড়ে যাবেন। চ্যাপ্টার 6, ক্রিয়েটিভিটির ট্রিগার, মানে হচ্ছে দ্য ক্রিয়েটিভিটি ট্রিগার। কল্পনা করুন একটি এমন সকালের যে জায়গায় আপনি নিজের ঘরের ভেতরে বসে কোনো নতুন চিন্তা, কোনো নতুন অদ্ভুত আইডিয়ার একটি তলাশে রয়েছেন। বাইরে সূর্যের কিরণটি জানলা থেকে হয়ে ঘরের ভেতরে পড়ছে এবং আপনার সামনে কাগজের একটি সাদা পেপার পড়ে রয়েছে, কিন্তু ব্রেনের ভেতরে একটু সান্নাটা রয়েছে। এমন মোটেই নয় যে আপনি কিছু চিন্তা করছেন না, কিন্তু অনেক কিছু চিন্তা করছেন, কিন্তু সঠিক একটি বিচার আসছে না। আপনি হয়তো এটি অনুভব করেছেন যে আমরা সবাই করেছি, কিন্তু আপনি কি কোনদিন এটি চিন্তা করেছেন যে ওই চিঙ্গারি, ওই ক্রিয়েটিভিটি যেটাকে আমরা প্রায় নিউজ বা লাক মনে করি, ওটি আসলে আমাদের ভেতরে সবসময়ের জন্য অবস্থিত ছিল। স্টিভেন কটলার আমাদেরকে এই গভীর সত্যর একদম নিকটে নিয়ে যেতে চাচ্ছে। সে এই কথাটি বলেছে যে ক্রিয়েটিভিটি শুধুমাত্র একটি রহস্যময় শক্তি মোটেই নয়, আসলে এটি আমাদের ব্রেনের একটি ট্যালেন্ট। এটি এমন ধরনের শক্তি যেটিকে আমরা শুধুমাত্র অ্যাক্টিভেট করতে পারি, নার্সার করতে পারি এবং শার্পন করতে পারি। আমাদের সবার ভেতরে এমন একটি জায়গা থাকে যে জায়গায় ইমাজিনেশন, মেমোরি এবং প্রবলেম সলভিং একসঙ্গে একজোট হয়ে যায়, এবং ওই জায়গা থেকে ক্রিয়েটিভিটি জন্ম নেয়। মনে করে নিন যে আপনি কোনো একটি কলাকার বা একটি স্টার্টআপ শুরু করার একটি স্বপ্ন সবসময় দেখছেন, বা হয়তো কোনো বইটিকে লেখার ব্যাপারে চিন্তা করছেন, কিন্তু যখন আপনি ওই জায়গায় শুরু করার ব্যাপারে চিন্তা করেন, তাহলে মনে হয় যে ভেতরে কিছু মিসিং রয়েছে। ওই জায়গায় স্টিভেন কটলার আপনাকে এটি সবসময় বোঝাচ্ছে যে ক্রিয়েটিভিটি হবার জন্য আপনাকে ইন্সপিরেশনের পেছনে দৌড়ানোর মোটেই প্রয়োজন নেই। আসলে আপনাকে নিজের কিউরিওসিটিটিকে, নিজের প্রশ্নটিকে এবং নিজের জীবনের অনুভবটিকে সঠিকভাবে অবজার্ভ করার সবসময়ের জন্য প্রয়োজন। একবার একটি ছোট বাচ্চা ছিল যে বর্ষার জলটিকে জারে ভরে ওই জায়গায় সবসময়ের জন্য তিনকা দিচ্ছিল। যখন তাকে বলা হলো যে সে কী করছে, তখন সে এই কথাটি বলল যে আমি এবার নিজের নতুন সমুদ্রের খোঁজ করছি, যে জায়গায় শুধুমাত্র আমি যেতে পারবো। ওই কথার মধ্যে একটি কথা লুকিয়েছিল যে ক্রিয়েটিভিটির একটি এসেন্স, একটি এমন ধরনের চিন্তা যেটি কনভেনশনাল মোটেই ছিল না, যেটি ভয় মোটেই পেত না যে লোকেরা কি বলবে, আর যেটি বিশ্বকে নিজের দৃশ্যতে দেখার একটি সাহস সবসময়ের জন্য করত। স্টিভেন কটলার এই কথাটি বলেছে যে যখন আমরা কোনো নতুন আইডিয়ার তলাশে থাকি, খোঁজে থাকি, তখন আমাদের ব্রেনটি ডোপামিন নামে একটি কেমিক্যালের সঙ্গে সবসময়ের জন্য ভরা থাকে। ডোপামিন ইজ দ্য কি টু ক্রিয়েটিভিটি। সে আমাদেরকে নতুন জিনিসের ব্যাপারে সবসময়ের জন্য এক্সাইটেড করে, এক্সপ্লোর করার ব্যাপারে প্রেরিত করে এবং পুরনো অনুভবটিকে নতুন একভাবে কানেক্টেড করার একটি শক্তি সবসময়ের জন্য দেয়। তাহলে যখনই আপনি কোনো নতুন আইডিয়ার তলাশে থাকবেন, খোঁজে থাকবেন, তখন নিজের থেকে মোটে এটি শুনবেন না যে আমার কি চিন্তা করতে হবে। আসলে এইটি চিন্তা করবেন যে কি এক্সপ্লোর করতে হবে, কারণ এক্সপ্লোরেশন ইজ দ্য বিগিনিং টু ক্রিয়েশন। আমাদের সমাজ ক্রিয়েটিভিটিকে একটি গিফটেড লোকেদের কোয়ালিটি করে দিয়েছে, কিন্তু সত্য এটি যে আমরা সবাই বর্ন ক্রিয়েটিভিটি। ছোটোবেলায় যখন আমরা মাটির ঘর তৈরি করতাম বা স্ল্যাবের পরে নতুন নতুন চিত্র তৈরি করতাম, তখন আমাদেরকে কেউ শেখায়নি, আমরা শুধুমাত্র নিজের কিউরিওসিটিকে ওই জায়গায় ফলো করছিলাম। স্টিভেন কটলার এইটি সবসময় বিশ্বাস করত যে যখন আমরা আমাদের ব্রেনটিকে অনেক ধরনের মাল্টিপল ডোমেনের সঙ্গে সবসময় ভরে দিই, যেমন মিউজিক, সায়েন্স, লিটারেচার, ফিলসফি, তখন আমাদের ব্রেনটি তার মধ্যে আনএক্সপেক্টেড কানেকশান বানানো তৈরি করে দেয়। এই কানেকশানই পরে যে বড় একটি আইডিয়া রূপ নিয়ে নেয়। চিন্তা করে নিন, যদি আপনি আইনস্টাইন শুধুমাত্র ফিজিক্স পড়ে থাকতো, তাহলে আর ভায়োলিন যদি না বাজাতো, তাহলে কি রিলেটিভিটি থিওরি এত পোয়েটিক এবং এত পপুলার হতো? যদি স্টিভ জবস ক্রিয়েটিভিটির ক্লাস যদি না নিত, তাহলে কি অ্যাপেলের ফন্টস এত আইকনিক হতো? ক্রিয়েটিভিটি বাউন্ডারিজের বাইরে যে চিন্তার ব্যাপারে পরিণত হয়, এবং সবথেকে ইম্পর্টেন্ট কথা এটি যে ক্রিয়েটিভিটি হওয়ার জন্য পারফেক্ট হওয়া মোটেই প্রয়োজন নয়। আসলে ভুল করা, অসাফল্য প্রাপ্ত করা এবং তারপরে পুনরায় দাঁড় হওয়া, এটি একটি
মানে এই প্রক্রিয়াটি আপনাদেরকে একটা নেক্সট লেভেলের আইডিয়া পর্যন্ত নিয়ে যায়। যখন আপনি এটি বিশ্বাস করে নিন যে আমাকে ক্রিয়েটিভিটি হওয়া মোটেই আসে না, তাহলে আপনি নিজের থেকে সবথেকে বড় শক্তিটিকে ওই জায়গায় বন্ধ করে দিচ্ছেন। কিন্তু যখন আপনি নিজের থেকে বলেন যে আমি এক্সপ্লোর করব, আমি খেলবো, আমি রিসার্চ করব, তখন আপনি নিজের ব্রেনটিকে ওই জায়গায় খুলতে শুরু করে দেন এবং ওই জায়গা থেকে ব্রেক থ্রু আইডিয়াস আসা শুরু হয়ে যায়। তাহলে আপনি ওইসব লোকেদের মধ্যে রয়েছেন যারা রাত দিন কিছু নতুন চিন্তা করার জন্য, কিছু আলাদা করার জন্য তার খোঁজে সবসময় থাকে। তাহলে বুঝে নেবেন যে ক্রিয়েটিভিটি কোনো জাদু নয়, এটি আপনার ভেতরে রয়েছে, আপনার প্রশ্নের মধ্যে, আপনার সমস্যার মধ্যে, আপনার হাসির মধ্যে। শুধুমাত্র আপনাকে ওইটিকে সবসময় জাগাতে হবে। এই কথাটিকে এই জায়গায় স্টপ মোটেই মনে করবেন না। এটি তো শুধুমাত্র একটি শুরু, ওই জার্নি যেটি আপনাকে ইম্পসিবল থেকেও আরও আগে নিয়ে যাবে। এবার আপনি নিজের থেকে শোনেন যে আজকে আমি কি নতুন চিন্তা করতে পারি, কারণ নেক্সট আইডিয়া হয়তো আপনার এই বিষয়টিকে পরিবর্তন করে দিতে পারে। চ্যাপ্টার 7, বিচারের ফ্যাক্টরি, মানে দ্য আইডিয়া অফ ফ্যাক্টরি। কোনো সময়ের জন্য আমি কি এটি চিন্তা করেছেন যে সব লোকেরা বিষয়টিকে পরিবর্তন করে, যেমন এলন মাস্ক, স্টিভ জবস বা কোনো মহান লেখক বা বৈজ্ঞানিক? তাদের কাছে এমন কি রয়েছে যেটি আমরা পাইনি? তাদের কাছে কি কোনো স্পেশাল ব্রেন রয়েছে, কোনো গুপ্ত টেকনিক রয়েছে, বা শুধুমাত্র তারা কোনো ভাগ্যের ধনী? হয়তো না। পার্থক্য এটি যে জায়গা থেকে তাদের আইডিয়া আসে, পার্থক্য এটি যে তাদের চিন্তা ভাবনার মেথডের ভিতরে, তাদের ভেতরের ওই আইডিয়া ফ্যাক্টরির মধ্যে যে জায়গা থেকে ক্রান্তি শুরু হয়ে যায়। কল্পনা করুন একটি বাচ্চা যে খোলা আকাশে সবসময় উড়তে এবং কাইটিকে দেখে স্বপ্ন দেখে যে সেও একদিন ওরা মেশিন তৈরি করবে। বছর পর বছর পরে ওই বাচ্চা রাইট ব্রাদারের রূপে ইতিহাস সবসময়ের জন্য তৈরি করে দেয়। তাহলে তারা কি শুধুমাত্র এটি একটি বিচার ছিল না? অবশ্যই একটি বিচার ছিল, কিন্তু ওই বিচারটি এসেছে কোন জায়গা থেকে? ব্রেনে বিচার এমনি আসে না, এটি হঠাৎ করেই পড়ে না। এটি ওইসব মাটি থেকেই ওঠে যে জায়গা কিউরিওসিটি, অনুভব, ইমাজিনেশন এবং শেখার ক্ষুধাটি সবসময়ের জন্য তার মনে বীচির মতো ঢোকানো হয়। যখনই আপনি নতুন কিছু প্রতিদিন শেখেন, তখন নিজেকে সবসময়ের জন্য প্রশ্নের মধ্যে ঢোকান, তখন বিষয়টিকে একটি নতুন দৃষ্টিতে দেখেন, তখন আপনার ভেতরে একটি আইডিয়া ইঞ্জিন তৈরি হয় যেটি মোটেই স্টপ না হয়ে চলতেই থাকে। কিন্তু এই সব কিছু এক রাতে মোটেই হয় না। এটি একটি মেথড, একটি কমিটমেন্ট, যে আপনি শুধুমাত্র নিজেকে জাহানকারীর সঙ্গেই নয়, আসলে উইজডমের সঙ্গে ভরে দিতে চাচ্ছেন। এই কমিটমেন্ট রয়েছে যে আপনি বোর্ডম থেকে একটু উপরে উঠে ওই আনকমফোর্টেবল জায়গা পর্যন্ত যেতে চাচ্ছেন, যে জায়গায় মহান আইডিয়া সবসময়ের জন্য তৈরি হয়। মানুষের ব্রেন যখন নতুন অনুভব এবং জানকারির সঙ্গে সবসময় কানেক্টেড হয়, তখন সে কানেকশন তৈরি করে। এই কানেকশনই তো নতুন বিচারের একটি ফাউন্ডেশন হয়। যেমন একটি লেখক যখন হাজার হাজার বই পড়ে, আনকাউন্টেবল লোকেদের সঙ্গে কানেক্টেড হয়, লাইফটিকে ভিতর পর্যন্ত অনুভব করে, তখনই তার শব্দের মধ্যে একটি জাদু ছড়িয়ে যায়। ঠিক তেমনভাবেই যখন আপনি নিজের জ্ঞানের একটি টুকরোটিকে এক জায়গায় কানেক্ট করা শুরু করে দেন, তখন আপনি নিজেকে একটি আইডিয়া ফ্যাক্টরি রূপে সবসময় পরিবর্তন করে ফেলেন। এবং জানুন যে কি ইন্টারেস্টিং রয়েছে, সবথেকে ভালো আইডিয়া তখন আসে যখন আপনি একদম শান্ত থাকেন, যেমন শাওয়ারের মধ্যে বা কোনো পাহাড়ি জায়গাতে একা বসে কিছু চিন্তা করেন। কারণ ওই সময় আপনার কনসিয়াস মাইন্ড ওই জায়গায় একটু পিছনে যেয়ে সাবকনসিয়াস মাইন্ড কিছু নিজের চ্যাপ্টার খোলে, ওই জায়গায় লুকিয়ে থাকে ওই রিয়ার মাইন্ড ব্লোয়িং আইডিয়াস, যেটি আপনার লাইফটিকেই নয়, আসলে সম্পূর্ণ দুনিয়াটিকে ওই জায়গায় পরিবর্তন করতে পারে। এবার চিন্তা করুন যে আপনিও নিজের লাইফের ভেতরে এমন একটি ফ্যাক্টরি তৈরি করতে পারবেন যে জায়গা থেকে একটি নতুন আইডিয়া বের হতে পারে। হ্যাঁ, তৈরি করতে পারি, যদি আপনি নিজের ব্রেনটিকে সঠিক ফিউয়েল দেন, কিউরিওসিটি, লার্নিং, এক্সপ্লোরেশন এবং একটু অল্প ম্যাডনেস। মনে করে রাখবেন, বিশ্বকে অন্য কোনো কপির মোটেই প্রয়োজন নেই। বিশ্বের শুধুমাত্র আপনার একটি ইউনিক চিন্তা প্রয়োজন, যে আইডিয়া যেটি কোনোদিন কেউ চিন্তা করেনি, শুধুমাত্র আপনি আনতে পারেন। আর যখন আপনি নিজের আইডিয়া ফ্যাক্টরিটিকে ওই জায়গায় সক্রিয় করাটি শিখে যাবেন, তখন আপনি ওইসব লোকেদের স্টেপে এবং লাইনে দাঁড় হতে পারবেন যার নাম সময়ের সঙ্গে সঙ্গে কোনো সময়ের জন্য মোটেই ভ্যানিশ হয় না। তাহলে আপনি কি রেডি রয়েছেন নিজের ক্রিয়েটিভিটিকে আনলক করার জন্য? আপনি কি রেডি রয়েছেন ওই দুনিয়াটিকে দেখার জন্য যেটি আপনার ভেতরে লুকিয়ে রয়েছে? যদি হ্যাঁ, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। চ্যাপ্টার 8, ফ্লোর কিছু ইম্পর্টেন্ট কথা, মানে ফ্লো বেসিক্স।
মনে করে নিন আপনি এমন কিছু কাজ করছেন যেটিকে করতে আপনার সময়ের মোটে অনুভবই হয় না। আপনি সম্পূর্ণভাবে ওই কাজের মধ্যে ডিপলি ইনভার্টেড থাকেন। মনের মধ্যে কোনো চিন্তা নেই, না মনের মধ্যে কোনো ভয় নেই। প্রত্যেক জিনিস নিজের মতো অটোমেটিক্যালি হচ্ছে। আপনার চিন্তা, আপনার ধ্যান, আপনার ক্রিয়েটিভিটি সব কিছু এক সুরে সবসময় বয়েই যাচ্ছে। এমন মনে হচ্ছে যে সম্পূর্ণ দুনিয়া আপনার চিন্তার সঙ্গে স্টেপ পর স্টেপ নিয়ে একসাথে চলছে। এবার চিন্তা করুন, যদি আপনি এই স্থিতিটিকে নিজের ইচ্ছা অনুসার প্রত্যেক দিন কন্টিনিউ নিজের কাজের জন্য প্রাপ্ত করতে পারেন, তাহলে আপনি কি সত্যি অসম্ভবকেও সম্ভব করতে পারবেন না? অবশ্যই পারবেন। এটি সেই রহস্যময় পরিস্থিতি যেটিকে ফ্লো স্টেট বলা হয়। আর এটি কোনো জাদু মোটেই নয়। আসলে এটি একটি মানসিক স্থিতি, একটি এইরকম ধরনের অনুভব যার মধ্যে মানুষ নিজের ভেতরে সব থেকে উচ্চ ক্ষমতা পর্যন্ত পৌঁছে যায়। ফ্লো ওইটি একটি সময় যখন কোনো লেখক নিজের শব্দের ভেতরে এত পরিমাণে ডুবে যায় যে সে নিজে রাত দিনের মোটে খবরই রাখে না। ওই খেলোয়াড় যে মাঠে দৌড়াতে দৌড়াতে সব কিছুই ভুলে যায়, না ভিড়ের কোনো আওয়াজ সে শুনতে পারে, না হারার কোনো ভয়, শুধুমাত্র একটি লেজার শার্প ফোকাস এবং অ্যাবসলিউট প্রেজেন্ট। স্টিভেন কটলার এই রহস্যময় পরিস্থিতিটিকে ওই জায়গায় বুঝে যায়, কারণ সে নিজেই ওইটিকে নিজের জীবনে বারে বারে অনুভব করেছে। সেটি কোনো এক্সট্রিম স্পোর্টস হোক বা কোনো রাইটিং ইন্টেন্সের কিছু ঘন্টা। আর সে এটি দেখেছে যে এই ফ্লোটি যে কোনো মানুষটিকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি সবসময়ের জন্য তৈরি করতে পারে। ফ্লোর শুরু হয় চ্যালেঞ্জ থেকে। যখন কোনো কাজ এত সহজ হয় এবং সমস্যা মনে হয় আর এত কঠিন যে ভয় লাগে যদি, তখন ফ্লো মোটেই আসে না। ফ্লো আসে সুইট স্পটসের মধ্যে, যে জায়গায় আপনি নিজের স্কেল এবং নিজের সামনে দাঁড় হয়ে থাকা চ্যালেঞ্জটি প্রায় সমান থাকে, যে জায়গায় আপনি নিজেকে একটু আরও বেশি স্ট্রেচ করতে হয় আর একটু আগে বাড়তে হয়। এটি সেই জায়গা যে জায়গায় ব্রেন ডোপামিন নামে নরপেনেফ্রিন এবং অ্যানান্ডামাইডের মতো কিছু পাওয়ারফুল নিউরোকেমিক্যালস ওই জায়গায় রিলিজ করে। এই কেমিক্যাল ককটেল শুধুমাত্র আমাদেরকে ভালো অনুভব করায় না, আসলে আমাদের ক্রিয়েটিভিটি, মেমোরি, লার্নিং এবং প্রোডাক্টিভিটিকেও ওই জায়গায় আকাশের পরে পৌঁছে দেয়। ফ্লো কোনো লাক্সারি মোটেই নয়, এটি একটি বায়োলজিক্যাল নেসেসিটি, এমন একটি টুল যেটিকে আমরা রেগুলার ব্যবহার করতে পারি নিজের গোলটিকে এই জায়গায় অ্যাচিভ করার জন্য। এবার চিন্তা করুন, যদি আপনি প্রত্যেক দিন কিছু ঘন্টা ফ্লোতে কাজ করতে পারেন, তাহলে আপনি কি ওই মানুষ হতে পারবে না যার জন্য লোকেরা বলে যে সে তো কিছু অবাক কিছু করে ফেলেছে? ফ্লো শুধুমাত্র পারফরমেন্সের টুল মোটেই নয়, এটি একটি অনুভব যেটি লাইফটিকে একটি অর্থ দেয়। ওই স্টেপ যেটি আপনার নিজেকে সবসময় ভুলে যায় এবং কিছু বড় করার চেষ্টায় থাকি। কোনো মিশনের একটি ভাগ, কোনো উদ্দেশ্যের একটি বিস্তার। আমাদের মধ্যে থেকে প্রত্যেক মানুষের ভেতরে কিছু এরকম শক্তি থাকে, কিন্তু এটিকে জাগানোর জন্য শুধুমাত্র মোটিভেশন বা ট্যালেন্ট মোটেই ইনাফ নয়। একটি কমিটমেন্ট সবসময়ের জন্য প্রয়োজন পড়ে, একটি চিন্তা, একটি সিস্টেম প্রয়োজন পড়ে, যার কারণ আমরা ফ্লো পর্যন্ত যেন পৌঁছাতে পারি। এটি সেই রাস্তা যার কারণে আমরা অসম্ভব থেকে সম্ভবের দিকে যেতে পারবো। তাহলে নেক্সট টাইম যখন আপনি কোনো কাজে ডুবে যান এবং সময়ের মতো চলে যান, তাহলে স্টপ মোটেই হবেন না। মনে করে রাখেন যে আপনি ওই দরজা পর্যন্ত রয়েছেন যে জায়গা থেকে অসাধারণের কিছু শুরু হয়। চ্যাপ্টার 9, ফ্লোটিকে পাবা মানে ফ্লো হ্যাক। কল্পনা করুন যে আপনি একটি ঘরের মধ্যে স্টপ রয়েছেন, সামনে একটি ল্যাপটপ রয়েছে বা কোনো বই বা কোনো হয়তো একটি পেন্টিং, আর আপনি ওই জিনিসের মধ্যে এত বেশি পরিমাণে ইনভলভ হয়ে গেছেন যে বাইরের কোনো আওয়াজ মোটেই শুনতে পারেন না। সময়ের কোনো হোশ নেই, খাওয়া দাওয়া খিদার কোনো অনুভবই নেই, শুধু আপনি রয়েছেন এবং আপনার কাজ। আপনি কিছু বানাচ্ছেন, কিছু ক্রিয়েট করছেন, আর ওটিও এত সহজভাবে যে যেমন কোনো একটি অন্য দুনিয়াতে আপনি চলে গেছেন। এটি হচ্ছে একটি ফ্লো স্টেট, ওই অদ্ভুত একটি মানসিকতা যে জায়গায় মানুষ নিজের সবথেকে ভালো রূপে সবসময়ের জন্য কাজ করে। আর যখন মানুষ এই স্থিতিতে থাকে, তখন সে ওই অ্যাভারেজ মোটেই থাকে না, সে একটি এক্সট্রাঅর্ডিনারি হয়ে যায়। স্টিভেন কটলার আমাদেরকে ওই অনুভবের সঙ্গে সবসময়ের জন্য বুঝতেই দেয় না। সে আমাদেরকে এটি অনুভব সবসময় করায় যে আমাদের সবার ভেতরে একটি এমন ধরনের অনুভব লুকিয়ে রয়েছে যেটি এই ফ্লোটিকে ওই জায়গায় অ্যাক্টিভেট করতে পারবে। কিন্তু অফসোস এটি যে অনেক লোকেরা সারা জীবন এই স্টেটটিকে না জেনে সবসময়ের জন্য লাইফ ব্যতীত করে,
কারণ তারা এটি মোটেই জানে না যে ফ্লো পর্যন্ত পৌঁছানোর রাস্তাটা কী। চিন্তা করুন যে একটি কলাকার সম্পূর্ণ রাত জেগে নিজের ক্যানভাসে একটি ব্রাশ চালাচ্ছে। সে মোটেই ঘুম পড়তে পারছে না, কারণ তার আত্মা ওই পেন্টিংয়ের মধ্যে রয়েছে। একটি আর্টিস্টের, একটি লেখক যে নিজের লেখিকার সঙ্গে এবং লেখকের সঙ্গে সবসময় বেঁচে রয়েছে এবং তার জিতের পরে সবসময়ের জন্য হাসছে। একটি খেলোয়াড় যে ভিড়ের আওয়াজের থেকে একটু দূরে যেয়ে বলের কিছু স্টেপটিকে সবসময় অনুভব করছে। ফ্লো আমাদের মানুষের পোটেনশিয়ালের একদম নিকট নিয়ে যায় এবং স্টিভেন কটলার এই রহস্যটিকে ওই জায়গায় উজাগর করেছে যে এই জাদুটি শুধুমাত্র এটি সংযোগ মোটেই নয়, এটিকে রিপিট করা যায়, এটিকে হ্যাক করা যায়। ফ্লোর একটি 4টি স্টেজেস থাকে: স্ট্রাগল, ভিলেজ এবং ফ্লো। তো তার রিকভারি, যখন আমরা কোনো খারাপ টাস্কের সঙ্গে জড়িত থাকি আমাদের ব্রেন ওই জায়গায় ফ্রাস্ট্রেট হয়ে যায়, কিন্তু অন্য জায়গা থেকে এবং ওই জায়গা থেকে শুরু হয়ে যায়। কিন্তু একটু সময় পরে যখন আমরা ওই টাস্ক থেকে একটু দূরে যাই, একটু মিউজিক শুনি, ওয়াকে যাই বা কোনো হালকা কাজ করি, তাহলে আমাদের সাবকনশিয়াস মাইন্ড ওই জায়গায় অ্যাক্টিভেট হয়ে যায় এবং হঠাৎ করে আমরা ফ্লোতে প্রবেশ করে যাই। এই জায়গা থেকেই শুরু হয় একটি জাদু। ডোপামিন, নরফিন, আনন্ডমাইডসের মতো কিছু ব্রেন কেমিক্যালস আমাদেরকে হাইপার ফোকাস, ক্রিয়েটিভিটি এবং ডিপ জয়ের একটি স্থিতিতে নিয়ে চলে যায়। আমরা ওই সব কিছু ওই জায়গায় করতে শুরু করি যেটি আমাদেরকে প্রথমে একদম কঠিন মনে হতো এবং কোনো প্রেশার ছাড়া। কিন্তু যদি ফ্লো থাকা কোনো স্থায়ী অবস্থা মোটেই নয়, এটি একটি ঢেউয়ের মতো যেটি আসে এবং চলে যায়। এই কারণে স্টিভেন কটলার রিকভারির কথা সবসময়ের জন্য বলেছে, যখন আমরা কাজের ইন্টেন্স সেশনের পরে নিজেকে সবসময় শান্ত করে দিই, ভালো খাওয়া, ঘুম, আরাম, তখন আমাদের ব্রেনটি নেক্সট ঢেউর জন্য সবসময় রেডি হয়ে যায়। এই সায়েন্স ব্যাকড প্রসেস আমাদেরকে এটি শেখায় যে ইন্সপিরেশনের জন্য ওয়েট মোটেই করবেন না, ওইটিকে ডাকবেন, ওইটিকে ট্রিগার করবেন। আপনার মাইন্ড একটি ফানেলের টিউন মেশিন। যদি আপনি এটিকে একটি সঠিকভাবে একটু সেট আপ করে ফেলেন, তাহলে আপনি প্রত্যেক দিন ফ্লোতে যেতে পারবেন। ওই জোনের মধ্যে যে জায়গায় অসম্ভব সবসময়ের জন্য সম্ভব মনে হয়। ফ্লো কোনো রহস্য মোটেই নয়, কোনো ডিভাইন গিফট মোটেই নয়, এটি আপনার ভেতরে রয়েছে। শুধুমাত্র ওইটিকে জানা, বোঝা এবং অভ্যাসে আনা খুব প্রয়োজন। যখনই আপনি নেক্সট টাইম যখন কোনো নতুন জিনিসের মধ্যে সম্পূর্ণ বিলীন হয়ে যান, তখন স্টপ মোটেই হবেন না। ওইটিকে অনুভব করুন, বোঝার চেষ্টা করুন এবং রিপিট করুন, কারণ এটি সেই দরজা যেটি আপনাকে নিজের আসল একটি সেলফের সঙ্গে সাক্ষাৎ করাবে। আর যখন আপনি ওই দরজা হয়ে চলে যাবেন, তখন দুনিয়া আপনাকে মোটেই পরিবর্তন করবেন না, আপনি নিজেই দুনিয়াকে পরিবর্তন করে দেবেন। চ্যাপ্টার 10, উৎকৃষ্টতার কিছু অভ্যাস, মানে দ্য হ্যাবিট অফ এক্সেলেন্স। যখন আমরা নিজের লাইফে কিছু বড় করার স্বপ্ন দেখি, তখন স্টার্টিংয়ে সব কিছুই খুবই জোশের সঙ্গে সবসময় ভরা থাকে। আমাদের ভিতরে একটি নতুন ঊর্জা থাকে, চোখের মধ্যে একটি ঝলক থাকে এবং মনের মধ্যে বড় একটি আশা থাকে যে আমরা কিছু এমন করব যেটি আজ পর্যন্ত কেউ করেনি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যেমনভাবে ব্যতীত হয়ে যায়, ওই জোশ আস্তে আস্তে কম হয়ে যায়, ওই চমকটি আরও কম হয়ে যায়। আর আমরা নিজের থেকে ওই জায়গায় প্রশ্ন করতে শুরু করে দিই যে আমি কি সত্যি এটি করতে পারবো। এরকম ধরনের মোড়ে মানুষ এটি অনুভব করে যে হয়তো তার মধ্যে এরকম কোনো যোগ্যতা নেই যেটি বড় একটি সফলতার জন্য প্রয়োজন পড়ে। কিন্তু সত্য এটি যে এই সফলতা এবং অসফলতার একটি বীজ, সব থেকে বড় একটি পার্থক্য হয়, সেটি হয় হ্যাবিট অফ এক্সেলেন্স, মানে হচ্ছে উৎকৃষ্টতার একটি অভ্যাস। স্টিভেন কটলার আমাদেরকে এমন একটি কথার সঙ্গে কানেক্ট করে যে জায়গায় প্রত্যেক মানুষ নিজের মধ্যে দেখতে পারে। সে বলেছে যে পিক পারফরমেন্স কোনো একদিনের জিনিস মোটেই নয়, এটি এমন একটি এক্সপ্লোশন মোটেই নয় যেটি হঠাৎ করে একদিনে হবে এবং আপনার লাইফটি ওই জায়গায় পরিবর্তন হয়ে যাবে। এক্সেলেন্স কোনো বইয়ের ক্লাইম্যাক্স মোটেই নয়, এটি একটি সাধারণ এবং বারে বারে রিপিট করা একটি প্রসেস, যে জায়গায় প্রত্যেক দিন আমরা কিছু ভালো হওয়ার চেষ্টা করি। চিন্তা করুন যে একটি অ্যাথলেটকেই আপনি নিয়ে নেন, যখন সে গোল্ড মেডেল ওই জায়গায় জিতে নেয়, তাহলে লোকেরা তার ওই একটি জিতটিকে সবসময়ের জন্য দেখে, কিন্তু ওই জিতের পিছনে হাজার হাজার দিন থাকে। যখন সে প্রত্যেক সকালে সূর্যের আগে উঠে সবসময় প্র্যাকটিস করেছে, ক্লান্ত হওয়ার পরেও সে হার মানেনি, আঘাতের সঙ্গে লড়াই করু সে ডিসিপ্লিন সবসময়ের জন্য তৈরি করে রেখেছে, ওই জিতটি একটি হ্যাবিটের পরিণাম হয়।
এক্সেলেন্সটিকে প্রত্যেক দিন জীবিত থাকার অভ্যাস। এক্সেলেন্স কোনো ডেস্টিনেশন মোটেই নয়, এটি একটি ডেইলি প্র্যাকটিস। এটি ওই মানুষের একটি কথা যেটি কমফর্ট জোন থেকে বের হয়ে একটি সাহস সবসময়ের জন্য করে, যেটি প্রত্যেক দিন নিজেকে নিজের নেক্সট ডে থেকে আরও বেটার করার চেষ্টা করে। সেটি কোনো ইমপ্রুভমেন্ট 1% হলে কি হবে। স্টিভেন কটলার এই বিষয়টিকে নিউরো সায়েন্সের সঙ্গে কানেক্টেড করেছে। আমাদের ব্রেন রেপিটেশন এবং কনসিস্টেন্সিটিকে ওই জায়গায় রিওয়ার্ড করে। যখন আমরা বারে বারে কোনো কাজটিকে ফোকাসড এফোর্টের সঙ্গে সবসময়ের জন্য করি, তাহলে ব্রেন ওই স্কিলটিকে আরও বেশি পরিমাণে স্ট্রং করে নেয়। এটি একটি কারণ যে গ্রেট পারফরম্যান্স বোরিং রুটিনটিকেও সম্পূর্ণ কষ্ট এবং কঠিন এবং সাহসের সঙ্গে করে। তারা জানে যে গ্রেটনেসের আসল ফাউন্ডেশন তাদের ওই ছোট ছোট স্টেপের মধ্যে লুকিয়ে থাকে। মানুষ সবসময়ের জন্য মোটিভেশনের প্রয়োজন মোটেই হয় না, তাকে একটি ডিসিপ্লিনের প্রয়োজন হয়। মোটিভেশন একটি ইমোশন যেটি কোনো সময় আসে এবং কোনো সময় চলে যায়, কিন্তু ডিসিপ্লিন মানে হচ্ছে ওই হ্যাবিট যেটি আপনাকে প্রত্যেক দিন একটি অ্যাকশনের মধ্যে ফেলে দেয়। ওটি একটি এক্সেলেন্সের একটি আসল চাবিকাঠি। একটি সত্য কথা, একটি মাউন্টেন ক্লাইম্বারের যে কোনো মডার্ন টুল ছাড়া শুধুমাত্র নিজের অভ্যাস এবং সাহসের সঙ্গে 7 বার এভারেস্টের চড়াই করেছেন। ওনার কাছে যখন শোনা হলো যে এটি কেমনভাবে সম্ভব হয়েছে, তখন সে হেসে বলল যে আমি প্রত্যেক দিন ওটি করি যেটি খুব নেসেসিটি। সেটি মন হোক বা না হোক, আস্তে আস্তে করে অসম্ভব আরও সহজ মোটে হয় এবং ফিলিং হয়। এটি হয় হ্যাবিট অফ এক্সেলেন্স। যখন আমরা রেজাল্টের পিছনে না যেয়ে প্রসেসের মধ্যে বিশ্বাস করাটি শুরু করে দিই, যখন আমরা জানি যে আমাদের প্রত্যেক দিনের ছোট ছোট চেষ্টা আমাদের উচ্চতম স্তরে নিয়ে চলে যাচ্ছে, যে জায়গা থেকে আমরা নিজের স্বপ্নটিকে সবসময় সত্যে পরিণত হতে দেখতে পারবো। এক্সেলেন্সের মানে পারফেক্ট হওয়া মোটেই নয়, আসলে পারফেক্ট তৈরি হবার একটি চেষ্টা। তাহলে ফ্রেন্ডস, যদি আপনি সত্যি নিজের লাইফে অসম্ভবকে সম্ভব করতে চান, তাহলে শুরু কোনো বড় প্ল্যানিং থেকে মোটেই করবেন না। শুরু সব দিন ওই ছোট একটি নির্ধারণ থেকেই করবেন যে আজকে আমি নিজেকে আর একটু ভালো করার চেষ্টা করব, আজকে আমি এক্সেলেন্সকে চয়েস করব, এবং এই চয়েসটি একদিন আপনার সবথেকে বড় একটি জিতের একটি আধার তৈরি হবে। দ্য হ্যাবিট অফ এক্সেলেন্স আপনাকে শুধুমাত্র সাকসেসই মোটে দেয় না, এটি আপনাকে ওই মানুষের মধ্যে পরিবর্তন করে দেয় যেটি সফলতার মধ্যে পরিণত করে। চ্যাপ্টার 11, পুনরায় ফিরে আসার একটি শুরু, দ্য রিটার্ন টু দ্য বিগিনিং। একবার আপনি 1 সেকেন্ডের জন্য চিন্তা করুন যে আপনি যখন প্রথমবার কিছু বড় করার নির্ধারণা নিয়েছিলেন, ওই স্টেপটি মনে রয়েছে? যখন আপনার মনের ভেতরে একটি অবাক করা কিছু হালচাল ছিল, চোখের মধ্যে কিছু চমক ছিল এবং ব্রেনের ভেতরে শুধুমাত্র একটি খেয়াল ছিল, আমি করতে পারবো কিছু আলাদা, কিছু ভিন্ন, কিছু বড়, কিছু এমন যেটি আজ পর্যন্ত কেউ করতে পারেনি। কিন্তু তারপরে কি হলো যে আস্তে আস্তে লাইফের সত্যটি, ক্লান্ত, কাজ করার কিছু বোঝ, লোকেদের কথা, অসফলতার ভয়, সব কিছু এক জায়গায় হয়ে ওই স্বপ্নের পরে ধুলের একটি পর্দার মধ্যে পড়ে গেছে। এবং তারপরে আপনার চিন্তা করে যে হয়তো এটি অসম্ভব ছিল না, কিন্তু এটি তো আসলে একটি গেম। এটি তো দ্য আর্ট অফ ইম্পসিবল আমাদেরকে শেখায় যে শুরু তো সবাই করে, কিন্তু যেসব লোকেরা ওই স্বপ্নের ধুলোটিকে সবসময়ের জন্য ঝেড়ে দিয়ে বারে বারে দাঁড় হয়ে যায়, ওইসব লোকেরাই অসম্ভবকে সম্ভবে কনভার্ট করতে পারে। যখন মানুষ সম্পূর্ণ জার্নির পরে পুনরায় ওই এক বিন্দুর পরে ফিরে আসে যে জায়গা থেকে সে শুরু করেছিল, তখন তার দৃশ্যে ওই ছোট চিন্তাই থাকে না, এটি একটি পুক্তগি থাকে। প্রথম ওই স্বপ্নটি শুধুমাত্র একটি খেয়াল ছিল, ওটি এমন একটি অনুভবে পরিণত হয়েছে। এটি পুনরায় ফিরে আসার একটি শুরু, দ্য রিটার্ন টু দ্য বিগিনিং। এটি সেই মোড় যে জায়গায় আমরা সেই ছোট জিজ্ঞাসার সঙ্গে পুনরায় সাক্ষাৎ হই, যেটি আমাদেরকে পুনরায় চলার জন্য একদমই মজবুর করে দিয়েছিল। পার্থক্য শুধু একটুকুই যে এইবার আমরা শুধুমাত্র জিজ্ঞাসু নেই, আমরা অনুভবী রয়েছে, আমরা পড়ে গেছি, আমরা লড়াই করেছি, আমরা শিখেছি। এবার আমরা পুনরায় রেডি হয়েছি, তৈরি হয়েছি পুনরায় গভীরতার সঙ্গে, বেশি বুঝিয়ে, বেশি অনুভবের সঙ্গে। যেমন একটি সার্কেল তৈরি হয়, শুরু ওই জায়গা থেকেই হয়, কিন্তু মানুষ ওইটি মোটেই থাকে না। তাই একটি নতুন ক্ল্যারিটি, নতুন পার্সপেক্টিভ এবং নতুন একটি স্ট্র্যাটেজির সঙ্গে পুনরায় বের হয়ে আসে। স্টিভেন কটলার আমাদেরকে এটি সবসময়ের জন্য অনুভব দেখাচ্ছে যে পিক পারফরমেন্স কোনো একটি লিনিয়ার রাস্তা মোটেই নয়, এটি একটি লুপ, একটি এমন লুপ যেটি
কিউরিওসিটির সঙ্গে সবসময় স্টার্ট করি, পারপাস, লার্নিং, ক্রিয়েটিভিটি এবং ফ্লোটিকে ওই জায়গায় মাস্টার করি। তারপর ওই উচ্চতম পর্যন্ত আমরা পৌঁছে যাই, যে জায়গা থেকে দেখি যে এবার নেক্সট কী। আর তারপরে আমরা পুনরায় ফিরে আসি নিজের ওই গোড়ার দিকে। কিন্তু এবার আমরা আগেরবার থেকে বেশি পরিমাণে গভীর এবং স্ট্রং থাকি। চিন্তা করুন যে কোনো কলাকার বছরের পর একটি মাস্টার পিস তৈরি করে, তারপর সে ওই স্কেচ বুকটি উঠে নিয়ে আসে যে জায়গা থেকে শুরু হয়েছিল, ওই কাগজ, ওই পেন্সিল। কিন্তু এবার তার দৃষ্টি কিছু পরিপক্ক রয়েছে, যে প্রথম লাইন ছিল ওটি একটি নতুন মিনিং সে পায়। আমাদের লাইফের ভেতরেও প্রথমবার এমন ধরনের একটি মোড় অবশ্যই আসে, যখন স্টপ হয়ে পিছনে দেখি এবং চিন্তা করি যে আমি কি সেই মানুষ রয়েছি যে এই স্বপ্নটিকে নিয়ে ওই জায়গায় চলেছিলাম, এবং উত্তর আসে যে না, এবার তুমি কিছু ভালো করেছো। তোমার কাছে এখন শুধুমাত্র মোটিভেশনই নয়, একটি স্ট্রং সিস্টেম রয়েছে। শুধু ড্রিমসই নয়, ডিসিপ্লিনও রয়েছে। শুধু হোপই নয়, হ্যাবিট রয়েছে। এবার পুনরায় তুমি শুরু করতে পারবে, কিন্তু এবার দ্য পাওয়ার অফ এক্সপেরিয়েন্স। তাহলে ফ্রেন্ডস, এই কথাটি পুনরায় ওই জায়গায় ফিরে আসে যে জায়গা থেকে শুরু হয়েছিল, একটি ছোট আশা থেকে। পার্থক্য শুধু একটুকে যে ওই আশাটি শুধু আপনাকে ভয় দেয় না, আসলে তোমাকে ডাকে আর বলে যে চলুন পুনরায় শুরু করি, এবার আরও কিছু ভালো করার জন্য। এটি হচ্ছে পুনরায় ফিরে আসা এবং রেডি হবার একটি শুরু, একটি নতুন চক্র, একটি নতুন জার্নি, কিন্তু এবার জেতার সম্পূর্ণ প্ল্যানিংয়ের সঙ্গে। ভিডিওটির মধ্যে লাস্ট পর্যন্ত থাকার জন্য এবং অডিওটি শোনার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। পুনরায় ফিরে আসবো আরেকটি নতুন মোটিভেশন বইয়ের সঙ্গে।